رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার চতুর্থ ক্লাস। আজকের আলোচনার বিষয় হল একাধিক বর্ণ বা হরফ সংযোগ করে শব্দ তৈরি। আজকে বিশুদ্ধ কোরআন শিক্ষার আমাদের চতুর্থতম ক্লাস। আজকের ক্লাসের আমাদের পড়া হচ্ছে বর্ণের সংযোগ এবং কোনটি কোন বর্ণ তা নির্ণয় করতে পারা। বর্ণের সংযোগ শেখা এবং কোনটি কোন বর্ণ তা নির্ণয় করতে পারা। তো আমরা এর আগের যে দুইটা ক্লাস করেছি, 2 নম্বর এবং 3 নম্বর ক্লাস, সেখানে আমরা এই বিষয়টা ভালোভাবে শেখার চেষ্টা করেছি। সেখানে আমরা একেবারে বর্ণের একেবারে সম্পূর্ণ রূপ, সম্পূর্ণ আকৃতি এবং সেই সাথে শব্দে ব্যবহারের সময় বর্ণটা কেমন ব্যবহার করছি, আমরা সংক্ষিপ্ত রূপ কেমন ব্যবহার করছি, সবকিছুই আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এখন শুধুমাত্র সেগুলো প্র্যাকটিস করার পালা। আমরা গত ক্লাসেও সেগুলো অনেকটাই প্র্যাকটিস করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা এখন চিনতে পারছি বর্ণগুলো। তো সেক্ষেত্রে আজকে আরো কিছু প্র্যাকটিস আমরা করব। গত ক্লাসে আমি যেগুলো বলছিলাম, এখানে আমরা এখন 2 বর্ণের সংযোগ শিখবো, কিন্তু 2 বর্ণ হোক, 3 বর্ণ হোক, অথবা তার চেয়েও আরো বেশি হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা যেহেতু বর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে চিনেছি, তো এখন 2টা বর্ণ দিয়ে শব্দ তৈরি করলে সেখানেও আমরা চিনতে পারবো। যদি 3টা 4টা বর্ণ দিয়ে শব্দ তৈরি করা হয় তাহলে সেখানেও আমরা চিনতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। প্রথমে 2 বর্ণ দিয়ে যদি একটা শব্দ আমরা দেখি, এখানে কি কি বর্ণ আছে? এখানে আছে হচ্ছে বা, এক দাঁত দিয়ে তার নিচে একটা ফোঁটা, এরপরে এর সাথে একটা সোজা দাগ। তো সোজা দাগ আলিফও হতে পারে, লামও হতে পারে, কিন্তু এই সোজা দাগের পরে যেহেতু আর কোনো বর্ণ যুক্ত নাই, সুতরাং এই সোজা দাগটা হচ্ছে আলিফ। তাহলে এখানে 2টা বর্ণ আমরা যুক্ত করে এই শব্দটা তৈরি করলাম। তাহলে এখানে কি কি বর্ণ আছে? বা এবং আলিফ, এই 2টা বর্ণ আছে। এরপর আমরা দেখছি হা, হায়ের মাথাটা আমরা নিয়ে আসছি। এরপর হায়ের সাথে যদি বা যুক্ত করে দিই তাহলে এইরকম হবে সেই শব্দটা। তাহলে এখানে আমরা কি কি যুক্ত করেছি? হা এবং বা, হা এবং বা, হা এবং বা। আচ্ছা, এরপরে যদি আমরা হায়ের মাথাটা নিই, এর সাথে আরেকটা শব্দ, আরেকটা বর্ণ যুক্ত করি, কি বর্ণ যুক্ত করব? এখানে আমরা যুক্ত করছি হচ্ছে জিম। তাহলে জিম এখানে আমরা দেখে চিনতে পারছি যে এখানে 2টা বর্ণ আমরা যুক্ত করেছি, হা এবং আরেকটা হচ্ছে জিম। একটা হচ্ছে হা আর আরেকটা হচ্ছে জিম। আচ্ছা, এরপরে আমরা দেখছি জিমের একটা মাথা, এই যে উপরের যে অংশটা, মাথাটা আমরা লিখি, এই মাথাটা আমরা লিখেছি। এরপরে এর সাথে যদি আমরা কিছু যুক্ত করতে চাই তাহলে একটা হরফ আমরা যুক্ত করলাম। এই হরফটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে দাল। এই হরফটা হচ্ছে দাল। একেবারে সম্পূর্ণ হরফ আছে এখানে, যেটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা দাল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা গোল মাথা নিচ্ছি। তো গোল মাথা মানে অবশ্যই এটা মিম। গোল মাথা যদি আমরা নিই তাহলে অবশ্যই এটা মিম। মিমের সাথে আমরা একটা হরফ যুক্ত করলাম, এটা হচ্ছে আইন। মিমের সাথে আমরা যে হরফটা যুক্ত করলাম এটা হচ্ছে আইন। একটা চ্যাপ্টা মাথা নিচ্ছি, তাহলে চ্যাপ্টা মাথা মানে অবশ্যই সেটা সদ। এই চ্যাপ্টা মাথা দেখে আমরা বুঝতে পারছি। এরপর এর সাথে আমরা যেটা যুক্ত করলাম এটা হচ্ছে ফা, এটা আমরা দেখেই বুঝতে পারছি।
ফা, এখানে ফা এর সম্পূর্ণ রূপ আছে। আচ্ছা, দুই বর্ণ দিয়ে যদি আমরা আরো কিছু শব্দ দেখি, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে হচ্ছে দদ এবং গইন। এরপরে এখানে লেখা আছে জিম এবং হামজা। আচ্ছা, এখানে একটা বিষয় বলতে পারেন, এখানে তো ইয়া লেখা আছে, কিন্তু ইয়া এর উপরে হামজা লেখা আছে। ইয়া এর উপরে হামজা লেখা আছে। কোন সময় যদি এমন হয় যে আমরা দেখছি এক জায়গায় দুইটা বর্ণ একসাথে লেখা আছে, তো যেই বর্ণটা উপরে লেখা থাকবে সেই বর্ণটা আমরা সেখানে ধরবো। তো এখানে ইয়া লেখা আছে, তার উপরে হামজা লেখা আছে, সুতরাং এখানে আমরা হামজা ধরবো যেখানে হামজা লেখা আছে। এরপরটা হচ্ছে আইন, সদ। এরপরটা হচ্ছে জ, লাম। তারপর হচ্ছে লাম, একটা সোজা দাগ। সোজা দাগটা তার পরের হরফের সাথে যুক্ত। তো সোজা দাগ যদি পরের হরফের সাথে যুক্ত হয় অবশ্যই সেটা লাম হয়। লাম এবং কাফ। এখানে আছে হচ্ছে হ্যাঁ এবং হুয়া, ওয়া। হ্যাঁ এবং ওয়াও। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা মাথা আছে। যদি গোল একটা মাথা থাকতো তাহলে সেটা হতো মিম, কিন্তু দুইটা গোল মাথা আছে, তারপরে ওয়াওটাকে স্পষ্ট আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আছে হচ্ছে হ্যাঁ এবং ওয়াও। দুই বর্ণ দিয়ে আরো যদি দেখি, এখানে দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে হ্যাঁ। একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে হ্যাঁ। কেন? সোজা দাগ যেটা সেটা পরের হরফের সাথে যুক্ত থাকার কারণে সোজা দাগটা এখানে লাম। আর আমরা দেখেছি সাতের মতো দেখতে কিছুটা, এটা হচ্ছে হা, গোল হা। যেই ছোট হা আছে শেষে, সেই গোল হা। তারপরে আমরা লিখছি হচ্ছে হা এবং মিম, কারণ একটা গোল মাথা দিয়ে লেখা এখানে, সুতরাং এটা হচ্ছে মিম। তারপরে এটা আমরা লিখছি হচ্ছে ফা এবং জিম, ফা জিম। আচ্ছা, এরপর হচ্ছে ইয়া, ফা, ইয়া, ফা। নিচে যেহেতু দুই নোক্তা তাহলে অবশ্যই ইয়া, আর তারপরের ফাঁকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এরপরেরটা হচ্ছে খ, জাল, খ, জাল, খ। মাথা আছে হা, খ, জিম, যেরকম মাথা লিখি আমরা, এই মাথার উপরে ফোঁটা। তো আমরা জানি খ এর উপরে ফোঁটা হয়, সুতরাং এটা হচ্ছে খ। তারপরেটা হচ্ছে জাল, জাল। এরপরেরটা হচ্ছে মিম, মিমের সাথে আছে হচ্ছে নুন। যেহেতু এখানে গোল মাথা হচ্ছে একটা, সুতরাং এটা হচ্ছে মিম এবং নুন। এরপরে এখানে এই হরফটা হচ্ছে লাম আলিফ, লাম আলিফ। কেন? কারণ আমরা এখানে দেখছি এখানে দুইটা দাগ আছে মূলত, যদিও একটা দাগ, পরের দাগটা একটু বাঁকা। তো প্রথমে একটা দাগ, প্রথমে যে দাগটা আছে এই দাগটা হচ্ছে লাম। কেন? কারণ এই দাগটা তার পরের দাগের সাথে যুক্ত, এই দাগটা পরের দাগের সাথে যুক্ত, সুতরাং এটা লাম। আর এর সাথে তারপরে যে দাগটা আছে এই দাগটা হচ্ছে আলিফ, কারণ এরপরে আর কোনো হরফ নাই যেটার সাথে এটা যুক্ত আছে। তাহলে পরের দাগটা যেহেতু কোনো হরফের সাথে যুক্ত নাই, সুতরাং পরের দাগটা হচ্ছে আলিফ আর প্রথম দাগটা হচ্ছে লাম। তাহলে এই বর্ণটা হচ্ছে লাম আলিফ, লাম আলিফ। অনেক কায়দায় দেখা যায় এইখানে এই হরফগুলো একেবারে প্রথমে 29টা হরফ লেখার সময় এভাবে লেখা হয় ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। এই বিষয়টা স্পষ্ট ভুল। কারণ আমরা যদি দেখি লাম আলিফকে যদি মূল হরফের মধ্যে নিয়ে আসি, তাহলে দালিফ, তালিফ, সালিফ এরকম করে আরো 29টা বর্ণ বানানো যাবে। তাহলে লাম আলিফ অবশ্যই মৌলিক কোনো অক্ষর নয়, মৌলিক কোনো বর্ণ নয়, বরং লাম এবং আলিফ যুক্ত হয়ে লাম আলিফ। সুতরাং ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া, এইভাবে পড়া অবশ্যই ভুল হবে, এবং আপনি গুনে দেখবেন সেখানে হরফ 30টা হয়ে যাবে। সুতরাং এটা মৌলিক কোনো হরফ না, বরং বালিফ যেমন হচ্ছিল, তালিফ যেমন হচ্ছিল, অনুরূপ ভাবেই এটা হচ্ছে লাম আলিফ। আচ্ছা, এরপর আমরা এখানে দেখছি লাম এবং হা লেখা আছে, লাম এবং হা, লাম এবং হা। কারণ একটা সোজা দাগ লেখা আছে, সোজা দাগ মানে সেটা অবশ্যই আলিফ অথবা লাম, কিন্তু যেহেতু সোজা দাগটা পরবর্তী হায়ের সাথে যুক্ত আছে সুতরাং এটা লাম। লাম এবং তার পরেরটা হচ্ছে হা। এর পরেরটা হচ্ছে হা এবং ইয়া, হা এবং ইয়া, হা এবং ইয়া। এর পরেরটা হচ্ছে ইয়া এবং সিন, ইয়া, সিন। তারপরেরটা হচ্ছে কাফ, উল্টা দালের মতো দেখতে, উল্টা দালের মতো, তাহলে এটা হচ্ছে কাফ। তারপরটা হচ্ছে বা। এর পরেরটা হচ্ছে হা এবং মিম, কারণ প্রথমে দুইটা গোল মাথা, দুইটা গোল মাথা মানে সেটা হচ্ছে হা।
এরপরে একটা গোল মাথা মানে সেটা হচ্ছে মিম। এরপরের শব্দটা হচ্ছে বা এবং হা। বা এবং হা। বা আর উল্টা একটু দেখতে সাতের মতো যেটা আমরা লিখছি এটা হচ্ছে হা। হায়ের একটা রূপ, ছোট হা। এটা হচ্ছে ইয়া এবং হা, ছোট হায়ের রূপ। আচ্ছা, এই ছোট হায়ের উপরে আবার যদি কোনো সময় দুইটা ফোঁটা থাকে তাহলে সেটা কিন্তু গোল তা হয়ে যায়। গোল হায়ের উপর যদি কোনো সময় দুইটা ফোঁটা থাকে তাহলে সেটা গোল তা হয়ে যায়। এরপরটা হচ্ছে কফ এবং ওয়াও। কফ এবং ওয়াও, একটা গোল মাথা তার উপর দুইটা ফোঁটা। গোল মাথা তার উপর দুইটা ফোঁটা মানে কফ, তারপরে ওয়াও। এরপর হচ্ছে লাম। এরপরে ওয়াও কিন্তু তার উপর একটা হামজা লেখা আছে। তাহলে যখনই ওয়াও এর উপর হামজা লেখা আছে, তো দুইটা বর্ণ মানে যেটা উপরে থাকবে সেই বর্ণটা আমরা ধরবো। তাহলে এখানে আছে হচ্ছে লাম এবং হামজা। লাম এবং হামজা দুই বর্ণ দিয়ে আরো আমরা শব্দ দেখছি। এখানে লেখা আছে হচ্ছে হা এবং মিম। তারপরে এটা লেখা আছে ঝা এবং মিম। তারপরেটা হচ্ছে তাহা। তাহা। এরপরেরটা হচ্ছে জিম র। জিম র। তারপরেরটা হচ্ছে নুন হা। নুন হা। এরপরটা হচ্ছে সদ মিম। তারপরটা হচ্ছে লাম মিম আইন নুন। আচ্ছা, এরপরে আমাদের কিছু প্র্যাকটিস দেয়া আছে যে নিচের বর্ণ জোড়াগুলো সংযুক্ত করি কিভাবে জোড়া জোড়া লাগাতে হয় জোয়া এবং লামকে। তো জোয়া এবং লামকে আমরা জোড়া লাগাতে পারি, সংক্ষিপ্ত রূপ আমরা শিখে গেছি। জোয়া সম্পূর্ণ থাকে, আর লাম মানে সোজা একটা দাগ, কিন্তু লাম যখন শেষে আছে তখন লাম সম্পূর্ণই থাকবে। সুতরাং এটাকে খালি দাগ দিয়ে টেনে যুক্ত করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে নিচে দেখেন এইভাবে কিন্তু আমরা যুক্ত করছি জোয়া এবং লাম। বর্ণের জোড়া যদি আমরা দেখি তিন বর্ণ, সেখান থেকে আমরা যদি বর্ণগুলো চেনা শিখি, এখানে আছে হচ্ছে প্রথমে সিনের মাথা, এটা দেখে আমরা বুঝতে পারছি। তারপরে এটা আমরা লিখলাম হচ্ছে কাফ, উল্টা দালের মতো, তাহলে অবশ্যই এটা কাফ। এরপরে আমরা যেটা লিখছি এটা হচ্ছে নুন। তাহলে তিন বর্ণ আমরা চিনতে পারছি। প্রথমে চ্যাপটা মাথা লিখে তার উপরে একটা ফোঁটা দিলাম, তাহলে এটা হচ্ছে গদ। এরপর এটা হচ্ছে হা, হায়ের মাথা। এরপর এটা হচ্ছে কাফ, কারণ লামের মতো দেখতে, তার মাঝখানে একটা এস এর মতো চিহ্ন, সুতরাং এটা হচ্ছে কাফ। সদ। সদ। তো এটা চ্যাপ্টা মাথা সদ। এরপরে এটা হচ্ছে একটা সোজা দাগ, সোজা দাগের পরে আবার দেখছি যে একটা মাত্রা বের করা আছে। মাত্রা বের করা আছে মানে পরের হরফ এটার সাথে যুক্ত হবে। অবশ্যই এটা লাম, তাহলে সদ এরপরে লাম। এরপর এটা হচ্ছে হা। সদ লাম হা। এরপর এটা হচ্ছে বা, এক দাঁত দিয়ে তার নিচে একটা নুক্তা বা। এরপর চ্যাপ্টা মাথা, তাহলে এটা হচ্ছে সদ। এরপরে এটা হচ্ছে লাম। তারপরে আমরা এটা লিখছি স লাম সদ আইন নুন কাফ। লাম আইন নুন সিন ফা। এরপরে ছোট হা বা গোল হা। তিন বর্ণ এখানে আমরা যে শব্দটা লিখলাম কাফ নুন তা। এরপর হচ্ছে শিন ফা আইন। এরপর হচ্ছে তা জিম দাল। এরপরে তিনটা বর্ণ হচ্ছে ফা তা হা। তারপর নুন আইন। আইনের এটা রূপটা কিন্তু আমরা দেখছি, আইন যদি মাঝখানে থাকে তাহলে এরকম তিন কোণা হয়। সুতরাং এটা হচ্ছে আইন নুন আইন তা। এরপর হচ্ছে ইয়া সদ লাম শিন জিম আইন। এরপর হচ্ছে সিন হ্যাঁ মিম খ দা র কাফ সিন বা সিন আইন দাল ইয়া সিন র নুন ফা সিন। এরপরে যে আমরা লিখছি তিনটা বর্ণ কফ লাম মিম আইন কফ লাম। এরপর হচ্ছে ত লাম বা। আচ্ছা, তিন বর্ণ এখানে আমরা লিখছি মিম ত র। এরপর হচ্ছে হা বা ত আইন লাম মিম বা। এরপরে মাঝখানে যে একটু তিন কোনা টাইপের যেটা আছে কিউব আকৃতির, এটা হচ্ছে আইন। এটা আমাদের মনে রাখতে হবে, আইনের এই রূপটার সাথে
মূল বর্ণের রূপের কোনো মিল নাই, তাহলে এটা হচ্ছে বা, আইন, আর শেষেরটা হচ্ছে দাল। আচ্ছা, এই দালটাকে দেখে কিছুটা লামের মতো কোনো সময় মনে হতে পারে আপনাদের, যে লামের মতো নিচে ওইরকম করে মাথা দেওয়া, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে লামের এই মাথাটা আর সাথে এই যে এইখানে যে যে অংশটা আছে এই অংশটা কিন্তু সোজা, এবং এই অংশটা হচ্ছে সোজা এবং একটু লম্বা, কিন্তু দালের এই অংশটা কিন্তু লম্বা না এবং সোজা না, এটা একটু বাঁকা। সুতরাং এটা হচ্ছে দাল। তাহলে দালের এই মাথা হচ্ছে ছোট, আর লামের মাথা অবশ্যই বড়। চার এবং ততোধিক বর্ণ, চার এবং ততোধিক বর্ণ, এটা নিয়েও আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে আমরা প্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে নুন, তারপরে হচ্ছে আইন, তিন কোনা মাথা, তারপরে হচ্ছে একটা গোল মাথা, তাহলে এটা মিম, তারপরে এটা তা, তাহলে এটা লিখলাম হচ্ছে জিম। এর পরেরটা হচ্ছে যেহেতু তিন কোনা মাথা, তাহলে এটা হচ্ছে আইন। এরপরে হচ্ছে একটা সোজা দাগ, কিন্তু তারপরে মাত্রা বের করা আছে, মানে অবশ্যই সেটা লাম, তারপরে নুন। এরপরে আমরা লিখছি হচ্ছে লাম, কারণ মাত্রা বের করা আছে সোজা দাগের, পরের হরফের সাথে সেটা যুক্ত হবে। তারপরেটা হচ্ছে আইন, এরপরটা হচ্ছে লাম, তারপরেটা হচ্ছে কাফ। আচ্ছা, এরপর হচ্ছে মিম, কফ, তো, আইন, তারপরে হামজা, লাম, হা, যেহেতু একটা গোল মাথা তাহলে এটা মিম, হা মিম দাল, এরপর হচ্ছে হামজা। আচ্ছা, সবগুলা অনেকগুলা লম্বা লম্বা দাগ আছে। আমরা এই হরফটা, এই শব্দটাকে যদি হরফ নাও চিনি তাও শব্দটা চিনি, যেটা হচ্ছে আল্লাহ লেখা আছে। আচ্ছা, তো প্রথমে একটা সোজা দাগ, মানে এটা হচ্ছে আলিফ, কারণ এটা পরের দাগের সাথে যুক্ত নাই। তারপরে একটা সোজা দাগ, সোজা দাগ মানে অবশ্যই এটা লাম, কারণ এই সোজা দাগটা তার পরের সোজা দাগের সাথে যুক্ত আছে। তার পরের সোজা দাগটা আবার তার পরের হায়ের সাথে যুক্ত আছে, সুতরাং এটাও লাম। তাহলে প্রথমটা হচ্ছে আলিফ, এরপরেরটা লাম, তারপরেরটা লাম, তারপরেরটা হা, এরপরেরটা হচ্ছে মিম, হা, এরপরে গোল মাথা মানে মিম, তারপরেরটা হচ্ছে দাল, মোহাম্মদ। এরপরেরটা হচ্ছে, এখানে যদি আমরা চারের অধিক বর্ণ আছে, প্রথমে একটা গোল মাথা, তার উপর একটা ফোঁটা, মানে এটা হচ্ছে ফা, ফায়ের সাথে একটা সোজা দাগ, সোজা দাগ মানে এটা অবশ্যই আলিফ। কেন আলিফ? কারণ এই সোজা দাগটা তার পরের বর্ণের সাথে যুক্ত নাই, কিন্তু পরের সোজা দাগটা লাম, কারণ এই সোজা দাগটা তার পরের শিনের সাথে যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে লাম, তারপর এটা হচ্ছে শিন, শিনের সাথে এটা দুইটা মাথা, দুইটা গোল মাথা, মানে এটা হচ্ছে হা, হায়ের সাথে আবার একটা সোজা দাগ, সোজা দাগ মানে এটা অবশ্যই আলিফ, কারণ এই সোজা দাগটা তার পরের দালের সাথে যুক্ত নাই, যুক্ত থাকলে সেটা লাম হতো। তারপরটা হচ্ছে দাল, তারপরটা হচ্ছে গোল তা, কারণ হায়ের ওপর, ছোট হায়ের ওপর বা গোল হায়ের ওপর যদি দুইটা ফোঁটা হয় তাহলে সেটা হয় গোল তা, তাহলে গোল হায়ের ওপর দুইটা ফোঁটা মানে সেটা গোল তা। আচ্ছা, এরপরে কিছু বলছে যে উপরের অনুশীলন শেষে আমরা কিছু বর্ণ পাই যেগুলো তার পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় না, এই বর্ণগুলোকে এক নজরে উদাহরণ সহ লক্ষ্য করি। যেমন আলিফ, আলিফ অবশ্যই তার পরের বর্ণের সাথে যুক্ত হয় না, এই যে আমরা আলিফ দেখছি যেটা যুক্ত হয়নি। তারপরে ওয়াও, ওয়াও যুক্ত হয় না, দাল, দালও যুক্ত হয় না। কিন্তু এগুলোকে আমাদের আলাদাভাবে খুব বেশি কঠিন করে মনে রাখার প্রয়োজন নাই, আমরা দেখেই বুঝতে পারছি যখন দাল, তো এটা পরবর্তী হরফের সাথে যুক্ত হলো কি হলো না এটা আমাদের দেখার বিষয় না। জাস্ট আলিফ এবং লামের বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য যথেষ্ট।